আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে খুব চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। আমি আলম স্যার চলে এসেছি অনলাইন ক্লাসে। আজকে পঞ্চম শ্রেণীর গণিত থেকে আমরা ক্লাস নিতে যাচ্ছি। আজকের যে বিষয়টা রয়েছে সেটি হলো উপাত্ত বিন্যস্তকরণ। উপাত্ত বিন্যস্তকরণ থেকে আজকে আমরা শিখব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপাত্ত বিন্যস্তকরণ নিয়ে তোমাদের মতোই কোনো এক বন্ধু অত্যন্ত চিন্তিত। তো আমরা চিন্তা করি না, আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা খুব সহজেই শিখে নিব উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কে। আজকে পঞ্চম শ্রেণীর যে অধ্যায়টা আমরা আলোচনা করতে যাচ্ছি, এই অধ্যায়টা হলো অধ্যায় 13। অধ্যায় 13 থেকে আজকে আমরা ক্লাস নিতে যাচ্ছি। প্রথমেই আমরা জেনে নিব আজকের ক্লাসের উপাত্ত বলতে আমরা কী বুঝি, তারপর আমরা উপাত্ত বিন্যস্তকরণ কী সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। তো আর দেরি নয়, চলো আমরা চলে যাই আমাদের নির্ধারিত পাঠে। আমরা উপাত্ত বিন্যস্তকরণ জানতে হলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে উপাত্ত বলতে আমরা কী বুঝি। উপাত্ত হলো কোনো তথ্য, কিন্তু তথ্য এবং উপাত্তর মধ্যে কিঞ্চিত পার্থক্য রয়েছে। তথ্য হলো যে কোনো বিষয়ের খবরাখবর, খোঁজ খবরকে তথ্য বলে। যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো ইনফরমেশানই তথ্য। কিন্তু উপাত্ত আর তথ্যর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। উপাত্ত হলো সংখ্যা নির্ভর তথ্যকে উপাত্ত বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা নির্ভর তথ্যকে উপাত্ত বলে। তো সংখ্যা নির্ভর তথ্যকে উপাত্ত বলে। সংখ্যা নির্ভর তথ্য কেমন? যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা এরকম যে আকাশে অনেক পাখি উড়ছে। এই যে অনেক পাখি উড়ছে, এখানে আমরা একটা তথ্য পাচ্ছি যে আকাশে পাখি উড়ছে, এটা একটা তথ্য। আর এটাই উপাত্ত হয়ে যাবে যদি আমরা বলি আকাশে 50টি পাখি উড়ছে। তাহলে এখানে আমরা একটা ইনফরমেশান পাচ্ছি, সংখ্যা নির্ভর ইনফরমেশান পাচ্ছি। সেটা হলো কতগুলো পাখি উঠছে? 50টি পাখি উঠছে। তাহলে উপাত্ত হলো সংখ্যা নির্ভর তথ্য। তাহলে উপাত্ত এবং তথ্যের মধ্যে কিছু পার্থক্য আছে। তথ্যের মধ্যে সংখ্যার কোনো ধারণা দেওয়া থাকবে না, শুধু সেই বিষয় সম্পর্কে বলা হবে। আর উপাত্ত হলো যে সংখ্যা নির্ভর তথ্য হবে, সেই যে তথ্যটা আমরা দিব সেটা অবশ্যই সংখ্যা বেজ হবে, সংখ্যা নির্ভর হবে। সংখ্যা দিয়ে আমরা সেই বিষয়টাকে যখনই প্রকাশ করব তখন আমরা সেটাকে বলতে পারি উপাত্ত। তো একটা উদাহরণ দেখি চলো। তোমাদের এই অধ্যায়ে এখানে প্রথমেই রয়েছে উপাত্ত বিন্যস্তকরণ। তো এখানে দেখো তোমার শ্রেণীর দুইটা শাখা আছে, মনে করো ক শাখা এবং খ শাখা। এই ক শাখা এবং খ শাখায় তাদের প্রাত্যহিক যে হোমওয়ার্ক দেওয়া থাকে সেই হোমওয়ার্কের সংখ্যা দেওয়া আছে। ক শাখায় কতজন হোমওয়ার্ক এনেছে, কোন দিন কতজন হোমওয়ার্ক এনেছে, সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো এটা হলো কি? এটা হলো উপাত্ত। যেহেতু এটা সংখ্যা নির্ভর একটি ধারণা, এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? উপাত্ত বলতে পারি। তো উপাত্ত পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিন্যস্তকরণ বলতে আমরা কি বুঝি। উপাত্ত সম্পর্কে বুঝলাম যে সংখ্যা নির্ভর যে কোনো তথ্যকে উপাত্ত বলা হয়। আর বিন্যস্তকরণ কি? বিন্যস্তকরণ শব্দটা আসছে বিন্যাস থেকে। বিন্যাস শব্দের অর্থ হলো সাজানো। বিন্যাস শব্দের অর্থ কি? বিন্যাস শব্দের অর্থ হলো সাজানো। যে জিনিসটা সাজানো থাকে নির্ধারিত একটা ইনস্ট্রাকশানে বা নির্দিষ্ট একটা নীতিমালার ভিত্তিতে যেটা সাজানো থাকে সেটা হলো বিন্যস্ত। আর এলোমেলো যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো হলো অবিন্যস্ত। তাহলে উপাত্ত কয় ধরনের হয়? দুই ধরনের হতে পারে, একটা বিন্যস্ত উপাত্ত এবং আর একটা অবিন্যস্ত উপাত্ত। তো আজকে আমাদের যে পাঠ রয়েছে সেটা হলো উপাত্ত বিন্যস্তকরণ, মানে উপাত্তকে আমরা কীভাবে সাজাবো সেই বিষয়গুলো। এখানে আমরা প্রথমে যে উদাহরণটা দেখেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 25, 24, 15, 20, 23, 29 এই যে তথ্যগুলো এখানে রয়েছে, এই বা উপাত্তগুলো রয়েছে, এই উপাত্তগুলো বিন্যস্তকরণ করা নেই, এলোমেলো আছে। সংখ্যাগুলো দেখো এলোমেলো আছে, তাই না? বিক্ষিপ্তভাবে আছে, এগুলো অবিন্যস্ত উপাত্ত। এটাকে যখন আমরা একটা নির্ধারিত নীতিমালার ভিত্তিতে এটাকে আমরা সাজিয়ে লিখব তখনই এটাকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত, অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ। তো এই উপাত্ত বিন্যস্তকরণ কিভাবে করতে হয় আমরা প্রথমে সেই বিষয়টা জানবো এবার।
উপাত্ত কিভাবে বিন্যাস করা হয়? উপাত্ত সাধারণত দুইটা পদ্ধতিতে বিন্যাস করা হয়। তোমাদের বইয়ে যে দুইটা পদ্ধতি রয়েছে আমি সেই দুইটা পদ্ধতি বলছি। এখানে উপাত্ত বিন্যস্তকরণের একটা পদ্ধতি এখানে রয়েছে। দেখো, একটা সংখ্যা রেখা দেওয়া আছে, তার উপরে ডট ডট দেওয়া আছে। এই যে ডট ডট দেওয়া আছে এইটা একটা পদ্ধতি, এইটাকে বলা হয় সংখ্যারেখা ডট পদ্ধতি। সংখ্যারেখায় ডট পদ্ধতির মাধ্যমে আমরা এই উপাত্তগুলো বিন্যস্ত করতে পারি। কিভাবে বিন্যস্ত করতে পারি সেটা আমরা পরে শিখব। আর একটা আর কীভাবে সারণী বা সূচিতেও আমরা উপাত্ত বিন্যস্ত করতে পারি। তো সারণী এবং সূচি, সারণী বলতে কি বুঝি? সারণী মানে হলো তালিকা, বা সূচি একই কথা। সারণী বা সূচিতে উপাত্ত বিন্যস্তকরণ করা যায়, আর একটা করা যায় হলো ডট পদ্ধতিতে সংখ্যা রেখায় উপাত্ত বিন্যস্তকরণ করা যায়। তো আমরা প্রথমে জানবো সারণীতে কীভাবে উপাত্ত বিন্যস্ত করতে হয়। তো সারণীতে কীভাবে উপাত্ত বিন্যস্ত করতে হয় সেটা জানতে হলে আমাদের আগে জেনে নিতে হবে সারণী বলতে আমরা কী বুঝি বা সারণী কাকে বলে। এখানে রয়েছে সারণী কাকে বলে। দেখো, নির্ধারিত নিয়মে উপাত্তকে যে তালিকা বা সূচিতে সাজানো হয় তাকে বলা হয় সারণী। সারণীর আর এক নাম হলো সূচি। সারণীর আর এক নাম সূচি। তাহলে এই যে একটা সূচি বা একটা তালিকা, তালিকাও বলতে পারো, এটা একটা তালিকাও বলতে পারো। তো এই যে সারণী, পরিসংখ্যানের ভাষায় এটাকে সারণী বলা হয়, এই জন্য আমরা এটাকে সারণী বলবো। তো এই যে সারণী, সারণীর একটা নমুনা এখানে দেওয়া আছে। দেখো যে সারণীতে কয়টা কলাম থাকে। সাধারণত সারণীতে আমরা এই ক্লাসে যে যতটুকু শিখবো, যতটুকু ইনস্ট্রাকশন দেওয়া আছে বইতে, আমরা ততটুকুই শিখবো। পরবর্তী বড় ক্লাসে গিয়ে আমরা এই সারণীকে আরও অনেক ব্যাপক কলাম, অনেকগুলো কলাম থাকবে। তো আমাদের এখানে আমরা শিখছি যে সারণীতে কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। প্রথম কলাম হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। 2 নম্বর কলাম হলো ট্যালি এবং 3 নম্বর কলাম হলো সংখ্যা। তো এখন আমরা এই সারণী শিখতে গেলে এই 3টা বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি নিতে হবে, বা নিজের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে। তো আজকের ক্লাসে যা করতে যাচ্ছি যে সারণী কি, সারণী কিভাবে করা হয় সেই বিষয়গুলো আমরা জানবো। আর সেটা জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে শ্রেণী ব্যবধান কি। তো এখানে দেখো 3টা জিনিস আমরা জানবো। 1 শ্রেণী ব্যবধান, 2 ট্যালি, 3 সংখ্যা। তো চলো আমরা প্রথমেই এই সারণীর প্রথম যে ধাপটা রয়েছে সেটা হলো শ্রেণী বিন্যাস কি। শ্রেণী বিন্যাস সম্পর্কে আমরা জেনে নেব। শ্রেণী মানে কি? শ্রেণী মানে হলো যে কোনো একটা, যেমন তোমরা পঞ্চম শ্রেণী বলতে আমরা কি বুঝি? পঞ্চম শ্রেণী বলতে আমরা বুঝি যে 40 জন বা 50 জন শিক্ষার্থীর একটা সমষ্টি, তাই না? একটা গ্রুপ অফ স্টুডেন্টস, সেটাকে আমরা বুঝি হলো কি, সেটাকে আমরা বুঝি সারণী, শ্রেণী, তাই না? তো এখানে শ্রেণী হলো এরকম বেশ কিছু সংখ্যার সমষ্টি। কিছু সংখ্যার সমষ্টিকে আমরা কি বলি? শ্রেণী বলে থাকি। আর ব্যবধান শব্দের অর্থ কি? ব্যবধান শব্দের অর্থ হলো যে ভিন্নতা, যে ভিন্নতা রয়েছে সেটা হলো ব্যবধান, তাই না? শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কি? শ্রেণী ব্যবধান হলো যে প্রত্যেক শ্রেণীর 2টি মানের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান তাকে বলা হয় হলো শ্রেণী ব্যবধান। তাহলে চলো আমরা বইয়ে দেখে নিই শ্রেণী ব্যবধান কি। এখানে দেখো তোমার পৃষ্ঠা নাম্বার 144, পৃষ্ঠা 144-এ রয়েছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানে এখানে রয়েছে হলো যে একটা শ্রেণী, কয়েকটা শ্রেণী এখানে দেওয়া আছে। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা কি বলি? এখানে দেখো 5 থেকে 9, তারপরে 10 থেকে 14, 15 থেকে 19, এই তারপরে 20 থেকে 24, 25 থেকে 29 এইগুলো রয়েছে। এগুলো সবই হলো কি, প্রত্যেকটাই এক একটা শ্রেণী। একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। অর্থাৎ এখানে কয়টা শ্রেণী আছে? এখানে রয়েছে মোট কয়টা শ্রেণী রয়েছে? 5টা শ্রেণী রয়েছে, তাই না? প্রত্যেকটাই কি এক একটা শ্রেণী। তাহলে বুঝলাম আমরা শ্রেণী ব্যবধান কি। শ্রেণী ব্যবধান হলো যে একটা শ্রেণীর যে 2টা সংখ্যা থাকে, সেই সংখ্যার একটি সংখ্যা থেকে আর একটি সংখ্যার যে ব্যবধান, সেটাই হলো শ্রেণী ব্যবধান। তো এখানে এই যে শ্রেণীগুলো রয়েছে 5 থেকে 9 একটা শ্রেণী,
তারপরে 10 থেকে 14 একটা শ্রেণী, 15 থেকে 19 একটা শ্রেণী, 20 থেকে 24 একটা শ্রেণী এবং 25 থেকে 29 এটা একটা শ্রেণী। তাহলে এখানে কয়টা শ্রেণী আছে? 5টা শ্রেণী আছে। এই প্রত্যেকটাই এক একটা শ্রেণী। আর এই যে 5 থেকে 9 এই যে ব্যবধানটা, এই যে পার্থক্যটা, অর্থাৎ 5, 6, 7, 8, 9, এই যে 5 থেকে 9 এইটা একটা শ্রেণী ব্যবধান, এটা একটা শ্রেণী ব্যবধান, এটা একটা শ্রেণী, সবই শ্রেণী ব্যবধান। এখানে কত শ্রেণী ব্যবধান আছে? 5 থেকে 9, অর্থাৎ 5, 6, 7, 5, 6, 7, 8, 9, 5 শ্রেণী ব্যবধান। তাহলে 5 শ্রেণী ব্যবধানে এটা সাজানো আছে। শ্রেণী ব্যবধানটা কত? পার্থক্যটা কত? একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যার পার্থক্য কত? 5। এই জন্য 5 শ্রেণী ব্যবধানে এটা সাজানো আছে। তো এখানে 5টি শ্রেণী আছে। কয়টি শ্রেণী আছে? 1, 2, 3, 4, 5, 5টি শ্রেণী আছে। কত শ্রেণী ব্যবধানে? 5 শ্রেণী ব্যবধানে এখানে সাজানো হয়েছে। তাহলে এইটা হলো কি? এইটা হলো শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান কি আশা করি বুঝতে পারছো যে শ্রেণী ব্যবধান হলো প্রত্যেক শ্রেণীর দুইটি মানের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান, সেইটাই হলো শ্রেণী ব্যবধান। তো এখন চলো আমরা জেনে নিই ট্যালি কি। দ্বিতীয় ধাপে রয়েছে হলো ট্যালি। ট্যালি কি? ট্যালি শব্দটার সাথে আমরা অনেক সময় শুনে থাকি, এটা তোমরাও শুনেছো, ক্লাস 4-এও ছিল। তো ট্যালি কি? এই যে উপাত্তগুলো আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো উপাত্ত আছে, তাই না? 25, 24, তারপরে কত আছে? 15, 20, এগুলো সবগুলোই এক একটা উপাত্ত, প্রত্যেকটাই এক একটা কি উপাত্ত। এই যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলো নির্দেশ করার জন্য, উপাত্তগুলো বোঝানোর জন্য আমরা কি করি যে এক একটা উপাত্তের জন্য এক একটা দাগ দিয়ে থাকি। এক একটা খাড়া দাগ। কীরকম দাগ? এইরকম খাড়া দাগ এখানে দেখতে পাচ্ছ তোমরা, এক একটা খাড়া দাগ দিয়ে থাকি। এইগুলোকেই বলা হয় সূচিতে, এইভাবে যে খাড়া খাড়া দাগ দেওয়া হয়, অর্থাৎ যে লম্বাকৃতির যে চিহ্নগুলো দেওয়া হয়, এই দাগগুলোকেই বলা হয় ট্যালি। তো একের জন্য কিভাবে দাগ দেওয়া হয়? এভাবে যখন তখন দুইটা দাগ দেওয়া হয়, যখন 3 হয় তখন 3টা দাগ দেওয়া হয়, যখন 4 হয় তখন এখানে 4টা দাগ দেওয়া হয়, যখন 5 হবে তখন একটা এই 4টা দাগের উপরে যখন একটা আড়াআড়িভাবে, অর্থাৎ এন লিখতে যে আমরা কি করি, বাম থেকে ডানের দিকে টান দেই, কিন্তু এটা তার বিপরীত। অর্থাৎ এই ডান থেকে বাম দিকে, উপর থেকে নিচের দিকে আসতে হবে। এই যে দেখো 4টা রেখার উপরে যখন আর একটা রেখা দেওয়া হবে তখন এটাকে বোঝাবে 5। তারপরে 5-এর পরে আবার 6 কি আর একটা দাগ, তারপরে 7-এর জন্য আর একটা দাগ, 8-এর জন্য আর একটা দাগ, 9-এর জন্য আর একটা দাগ, যখন 10 হবে তখন আবার একটা আড়াআড়ি দাগ দেওয়া হবে। এগুলো হলো 5-এর জোট। 5 একটা ট্যালির জোট বলা হয় এটাকে। তো যাই হোক, তাহলে আমরা ট্যালি বুঝলাম। ট্যালি হলো কি? এখানে বলছে প্রাপ্ত উপাত্তগুলো লেখার জন্য সংখ্যার পরিবর্তে এই যে খাড়া খাড়া দাগ দেওয়া হয়, যে দাগগুলো দেওয়া হয় তাকে বলা হয় ট্যালি। বুঝতে পেরেছ? আর ট্যালি লেখার নিয়মটা আমি বললাম। এখন আর দুইটা কথা মনে রাখতে হবে, যে যখন আমরা সারণীতে এই ট্যালিগুলো লিখব তখন দুইটা দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সেই বিশেষভাবে খেয়াল রাখার বিষয়গুলো কি? বিষয়টা হলো দাগগুলো সোজা হতে হবে। দাগগুলো এইরকম একটু বাঁকা হবে, সেরকম হবে না। এরকম বাঁকা হলো, আবার এরকম হলো, আবার এরকম হলো, এরকম সোজা হলো, এটা কিন্তু এলোমেলো হচ্ছে, তাই না? দাগগুলো কী হবে? প্রত্যেকটা দাগ এরকম সোজা হতে হবে, প্রত্যেকটা দাগ সোজা হতে হবে, এরকম সোজা দাগ হতে হবে। দেখো সোজা দাগ দিয়েছি আমি, সব দাগগুলো একদম খাড়া হতে হবে। তারপর কি বলছে? যে জোটগুলোর দূরত্ব বেশি হবে। আচ্ছা, তো এই যে আমরা দাগ দিয়েছি এখানে দেখো, এখন আমরা যখন পাস হয়ে যাবে তখন আমরা কি করব? একটা আড়াআড়ি দাগ দিব, পাস হয়ে গেল। এখন এই প্রত্যেকটা ট্যালির ব্যবধান যতটুকু আছে, পার্থক্য যতটুকু আছে, একটা দাগ থেকে আর একটা দাগের দূরত্ব যতটুকু আছে, যখন আমরা এটা জোট তৈরি করব তখন এই জোটগুলো এই খাড়া দাগের যে দূরত্ব তার চেয়ে একটু বেশি হবে। এখানে দেখো দূরত্বটা একটু বেশি, তাই না? এই দুইটা দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ জোটগুলো স্পষ্ট হবে, ক্লিয়ার হবে, একটা দাগের সাথে আর একটা মিশে যাবে না, সমান দূরবর্তী হবে জোটগুলো। প্রত্যেকটা ট্যালির চেয়ে জোটের দূরত্বটা একটু বেশি হবে। বুঝেছ? তাহলে আমরা যখন এই ট্যালি লিখব তখন ট্যালিগুলো সমান দূরবর্তী হবে এবং খাড়া হবে, এবং যখন আমরা এই জোট লিখব তখন প্রতিটা ট্যালির যে দূরত্ব আছে তার চেয়ে আমাদের জোটের দূরত্বটা একটু বেশি।
এভাবে আরও হতে পারে। তাহলে আমরা বুঝে নিলাম যে ট্যালি কি। এইবার 3 নাম্বার বিষয় রয়েছে সংখ্যা। এটা খুব সহজ। এখানে দেখো যে আমরা বইতে চলে যাই, বইয়ে খেয়াল করো, এখানে দেখো এখানে কয়টা ট্যালি আছে? 2টা। এখানে সংখ্যাও 2, অর্থাৎ যতগুলো ট্যালি থাকবে সেই সংখ্যাগুলো এখানে নির্দেশ করতে হবে। এই যে সংখ্যার ঘর আছে, এই সংখ্যার ঘরে কি হবে, কতগুলো ট্যালি আছে সেই ট্যালিগুলোর সমষ্টি হবে, অর্থাৎ ট্যালিগুলো গুণে লিখতে হবে এখানে। যেমন এখানে কয়টা আছে? ট্যালি আছে 1টি, এখানে সংখ্যার ঘরে 1। এখানে কয়টি ট্যালি আছে? 3টি, সংখ্যার ঘরে কত? 3। এখানে কয়টি ট্যালি আছে? 5টি, সংখ্যার ঘরে 5। খুব সহজ না? যতগুলো ট্যালি থাকবে সংখ্যার ঘরে ওইটা সংখ্যায় লিখতে হবে। এখানে আমরা ট্যালিতে লিখেছি, ওইটা গুণে আমরা এখানে সংখ্যার ঘরে লিখবো। যেমন এখানে আছে 7টি, এখানে সংখ্যার ঘরে দেখো 7। তারপরে আমরা কি করব? যোগ করব। এখানে এই যে সংখ্যার ঘরটা আছে, সংখ্যার ঘরটা যোগ করব। যোগ করার পরে এই যে যোগফলের যে যোগফলটা হবে বা যে সমষ্টিটা হবে, এই সমষ্টিটা অবশ্যই এই উপাত্তের সংখ্যার সাথে মিল থাকতে হবে। যদি এটা মিল না থাকে তখন বুঝবে যে তোমার কোনো উপাত্ত বাদ চলে গেছে বা ট্যালি মিসিং হয়েছে, বা ট্যালি এখানে ট্যালি সংখ্যা এবং এই সংখ্যা এটা সমান নয়। তখন তুমি এগুলো আবার ক্রস চেক করতে হবে তোমাকে। এই জন্য খুব সতর্ক হয়ে অঙ্কগুলো করতে হয়, কারণ এই অঙ্কগুলো যদি একবার ভুল হয়ে যায় তাহলে এটাকে আর মিলানোর মতো সময় পাওয়া যায় না। এই জন্য খুব সতর্কতার সাথে, খুব সহজ অঙ্কগুলো সতর্কতার সাথে করতে হবে। তাহলে আমরা জেনে নিলাম যে সারণী কীভাবে করতে হয়, অর্থাৎ আমরা যে উপাত্ত বিন্যস্তকরণ করব সেই উপাত্ত বিন্যস্তকরণের 2টা ধাপ রয়েছে, 2টা পন্থা রয়েছে, উপায় রয়েছে। একটা হলো ডট পদ্ধতি সংখ্যা রেখায়, যেটা আমরা ব্যবহার করে থাকি, আর একটা হলো সারণী। সারণীতেও আমরা এই উপাত্তকে বিন্যাস করতে পারি, সাজাতে পারি। তো সেটা করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে 3টা কলামে সারণীটা তৈরি করতে হবে। প্রথম কলাম হলো শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলাম হলো ট্যালি, তৃতীয় কলাম হলো সংখ্যা। এইভাবে আমরা একটা সারণী তৈরি করতে পারি। সারণী তৈরি করার পরে যে সংখ্যাগুলো পাবো তার যোগফল হবে এখানে উপাত্তগুলোর সমান। এখানে যেমন দেখো 18 আছে, এখানে ডেফিনেটলি 18টা উপাত্ত আছে। যদি এর চেয়ে কম বা বেশি হয়, এখানে 20টা উপাত্ত আছে, এখানে তোমার 21টা হয়েছে, তাহলে মনে করতে হবে যে কোনো উপাত্ত ডাবল লেখা হয়ে গেছে তোমার। অথবা এখানে যদি 18টা উপাত্ত আছে, তোমার যদি এখানে 17টা উপাত্ত হয়, মনে করতে হবে যে একটা উপাত্ত অবশ্যই তোমার বাদ চলে গেছে। সেক্ষেত্রে আবার তোমাকে ক্রস চেক করতে হবে, আবার এগুলো চেক করে বের করতে হবে। তাহলে আমরা জেনে নিলাম যে সারণী কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার হয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই। আমরা আরেকটা ক্লাস নিব উপাত্ত বিন্যস্তকরণের, সেই ক্লাসটাও অনেক ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্যই তোমরা আগামীকালের ক্লাসটাও দেখতে ভুল করবে না। আর তোমরা পরীক্ষার জন্য তোমাদের সাজেশন কমপ্লিট হয়ে গেছে, সেই সাজেশন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সাজেশনগুলো কালেক্ট করে নিবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, ক্লাসগুলো রিভিউ করো, ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং প্রয়োজনে কমেন্টস দেবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।